কেন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে দক্ষিণ ক্যারিবিয়ানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? এর উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে যে বিশাল শীত যুদ্ধকালীন অবকাঠামো বহু দশক যাবৎ নিষ্ক্রিয় ছিল, সেটি সম্প্রতি পুনরুজ্জীবিত হচ্ছে। পুজের্টো রিকো রুজভেল্ট রোডস নেভাল স্টেশন, যা একসময় বিশ্বের সর্ববৃহৎ মার্কিন নৌবাহিনী ঘাঁটি ছিল, 2004 সালে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু 2025 সালের শেষের দিকে রিপোর্টগুলো জানাচ্ছে যে এটি দ্রুত পুনরায় সক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই সিভিলিয়ান এলাকা পুনরায় ফরওয়ার্ড অপারেটিং বেস এ রূপান্তরিত করছে, যা আঞ্চলিক কৌশলে স্থায়ী পরিবর্তনের সংকেত প্রদান করে। এই পুনরায় সক্রিয়করণ কেবল অস্থায়ী ব্যবস্থা নয়, এতে উন্নত রাডার সিস্টেম, শক্তিশালী হ্যাঙ্গার এবং গভীর জলবন্দর সুবিধাসমূহ স্থাপন করা হয়েছে, যা অবিরত ক্যারিয়ার উপস্থিতি বজায় রাখতে সক্ষম। সমানভাবে, মার্কিন ভির্জিন দ্বীপপুঞ্জের হেনরি ই. রোলসন বিমানবন্দর এখন আর শুধুমাত্র পর্যটকদের প্রবেশদ্বার নয়, এটি উচ্চক্ষমতার লজিস্টিক্স হাবে রূপান্তরিত হয়েছে, যা সিস্টেরো গ্লোবমাস্টার এবং C5 গ্যালাক্সির মতো ভারী সামরিক পরিবহন বিমান সমর্থন করতে পারে। এই প্রস্তুতি শুধুমাত্র এক মহড়া নয়, এটি যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ানে সর্বশেষ 3 দশকে সর্ববৃহৎ সামরিক সম্পদের মোতায়েন, যা শীত যুদ্ধের শিখরে পরিচালিত অভিযানের মাত্রা সমকক্ষ। এই আকস্মিক উত্তেজনার 2টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, গোয়েন্দা তথ্য নির্দেশ করে মস্কো ও বেইজিং কেবল ভেনেজুয়েলায় দর্শনীয় নয়, বরং তারা স্থায়ী সামরিক পথচারী নিয়ন্ত্রণ স্থাপন করতে চাচ্ছে, যার মধ্যে সাবমেরিন পেন এবং সংকেত গোয়েন্দা সুবিধাও অন্তর্ভুক্ত থাকতে পারে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে অস্তিত্বহানির হুমকি হিসেবে দেখে, যা মনোরো ডকট্রিনের সুষম নিয়মাবলী ভাঙা, যা 2 শতক ধরে পশ্চিম গোলার্ধের নিরাপত্তা নিয়ন্ত্রণ করে আসছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র মাডুরো শাসনের অর্থনৈতিক জীবনরেখাকে টার্গেট করেছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড হেলিকপ্টার, নেভি ধ্বংসকারী জাহাজ দ্বারা সমর্থিত ইতোমধ্যে আন্তর্জাতিক জলসীমায় তেল ট্যাঙ্কলার আটক ও জব্দ করতে দেখা গেছে। এই পদক্ষেপ মূলত নৌবাহিনীর কোয়ারেন্টাইন আরোপ করে শাসনের নগদ প্রবাহ বন্ধের প্রয়াস, যা পূর্ণাঙ্গ সংঘর্ষ শুরু হওয়ার আগেই প্রযোগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনী একটি নির্দিষ্ট হত্যা শৃঙ্খলা অবস্থান গড়ে তুলেছে, যা কৌশলগতভাবে পুজের্টো রিকোর নিকট অবস্থিত। এই বাহিনীর কেন্দ্রে রয়েছে USS জেসন ডানহাম, একটি আর্লেই বার্ক শ্রেণীর ধ্বংসকারী জাহাজ। তবে ডানহাম কেবল তার ক্ষেপণাস্ত্রের জন্য নয়, এটি একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধের যন্ত্র, সর্বশেষ SLQ-32V7 সিস্টেম দ্বারা সজ্জিত, যা ভেনেজুয়েলার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত ও উপকূলীয় রাডারকে অন্ধ করে দেয়। এই ইলেকট্রনিক দমন হত্যা শৃঙ্খলায় প্রথম ধাপ, একটি যুদ্ধকৌশলগত কুয়াশা সৃষ্টি করে, যা প্রতিপক্ষকে সুষ্ঠু সমন্বয়ে অক্ষম করে তোলে। বহর রক্ষার জন্য রয়েছে USS স্টকডেল, যা উন্নত এইজিস বেসলাইন 9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বহন করে। এর একমাত্র মিশন হল ভেনেজুয়েলা থেকে সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ায় উৎক্ষেপিত রাশিয়া নির্মিত খ-31 অথবা চীনা C-802 ধরনের যেকোনো ক্ষেপণাস্ত্র আটকানো। তবে আগ্রাসন সূচনার সবচেয়ে ভয়াবহ লক্ষণ হল USS ইও জিমার উপস্থিতি। এই বৃহৎ অ্যামফিবিয়াস আক্রমণ জাহাজ একটি ভাসমান দুর্গ, যা একমাত্র উদ্দেশ্য পায়ে পা মাটিতে বসানো। এটি বহন করে 22 মেরিন এক্সপেডিশনারি ইউনিট, 2200 এর অধিক মেরিনস সমেত ভারীলিফট হেলিকপ্টার ও অ্যামফিবিয়াস কম্ব্যাট যান। পিছনের পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্র তার ট্রিনিডাড ও টোবাগোর সঙ্গে অংশীদারিত্বে পারিয়া উপসাগর অবরোধ করেছে। এখানে USS গ্রেভলি একটি প্রহরী হিসেবে কাজ করছে, এর উন্নত সোনার প্রযুক্তি দ্বারা নিশ্চিত করছে যেন কোনো ভেনেজুয়েলার কিলোশ্রেণীর সাবমেরিন বা দ্রুত আক্রমণকারী নৌযান আটলান্টিকে পালাতে না পারে, যা বাণিজ্যিক পথনির্দেশকে হুমকি দেয়। এই সম্পূর্ণ লৌহসঙ্গীতের সমন্বয় করছে USS লেক ইরি, একটি টাইকন্ডেরোগা শ্রেণীর ক্রুজার, যা বিমান প্রতিরক্ষার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছে। এর অত্যাধুনিক কমান্ড সেন্টার থেকে এটি স্যাটেলাইট, EWC বিমান এবং পৃষ্ঠতল কক্ষপথের জাহাজ থেকে তথ্য একত্রিত করে হাজার হাজার বর্গমাইল এলাকায় সর্বাত্মক পরিস্থিতিগত সচেতনতা নিশ্চিত করে। যেখানে জাহাজগুলি শক্তি প্রদান করে, সেখানে বায়ুবাহিনী তার পৌঁছানোর ক্ষমতা দেয়। কৌশলটি দীর্ঘদূরত্ব বোমারু বিমান এবং কৌশলগত স্টিলথ জেটের মিশ্রণে নির্ভরশীল। B-52 সোট্রাইটো ফোর্ট্রেসেস, এয়ার ফোর্সের প্রাচীন ও নির্ভরযোগ্য কর্মী, এবং সুপারসনিক B-1 ল্যান্সার্স প্রস্তুত রয়েছে মহাদেশীয় যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কার্যক্রমের জন্য। এই বোমারু বিমানগুলি শত শত মাইল দূর থেকে জসস মেয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল পেলোড ডেলিভার করতে সক্ষম, যা শক্তপোক্ত বাংকার এবং কমান্ড সেন্টারকে আঘাত করতে পারে, ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষার রেঞ্জে প্রবেশ না করেই। তবে প্রকৃত খেলার প্রধান অস্ত্র হল F-35 লাইটনিং, এই স্টিলথ ফাইটার। যুক্তরাষ্ট্র F-16 এর পরিবর্তে F-35 বেছে নিয়েছে, বিশেষ করে ভেনেজুয়েলার উন্নত প্রতিরক্ষার কারণে। ম্যাডুরো শাসন ব্যবস্থা ব্যাপক বিনিয়োগ করেছে,
রুশ সো-3004 এবং বোক-মু-2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ সক্ষমতা সম্পন্ন। এই ব্যবস্থা চীনে প্রস্তুত G-27 অ্যান্টি-স্টিলথ রাডারের সাথে সমর্থিত একটি অত্যন্ত প্রাণঘাতী পরিবেশ সৃষ্টি করে। পুরানো জেটগুলি লক্ষ্য পৌঁছানোর আগেই শনাক্ত ও নিধন করা হতো। F-35 তার নিম্ন প্রতিবিম্বিত প্রোফাইল ও উন্নত সেন্টার ফিউশন সহ একমাত্র বিমান যা এই অ্যান্টি-অ্যাক্সেস এরিয়া ডিনিয়াল বুদবুদে টিকে থাকতে ও কার্যক্রম চালাতে সক্ষম। পুজের্তো রিকোর বেস থেকে এই জেটগুলি তাদের লক্ষ্যস্থলের থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। তাদের সহায়তায় রয়েছে মগ-9 রিপার ড্রোন, যা ঘণ্টার পর ঘণ্টা ভেনেজুয়েলার অভ্যন্তরে অবস্থান করে ক্রমাগত নজরদারি পরিচালনা করে। এই ড্রোনগুলি মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং উচ্চমূল্যের লক্ষ্যগুলোকে রিয়েল টাইমে ট্র্যাক করে তথ্য তাৎক্ষণিক আক্রমণের জন্য F-35 গুলিতে প্রদান করে। যখন F-35 গুলি বিমান প্রতিরক্ষায় পৌঁছে রাস্তা তৈরি করে, তখন রিয়াপাররা হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিয়ে এগিয়ে এসে শাসন ব্যবস্থার অবশিষ্ট কমান্ড ও নিয়ন্ত্রণ অবকাঠামো ধ্বংস করে নিশ্চিত করে যে প্রতিপক্ষ অন্ধ এবং বিশৃঙ্খল থাকে। এই প্রস্তুতির চূড়ান্ত অংশ ছিল অপারেশন সাউদার্ন স্পিয়ার, একটি সূক্ষ্ম স্ট্রাইক যা সর্বনিম্ন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে শাসন ব্যবস্থাকে মাথা থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে পরিচালিত। প্রাণঘন অন্ধকারে ঠিক রাত 2টায় কারাকাসের আলো নিভে যায় যখন একটি সাইবার আক্রমণ জাতীয় বিদ্যুৎ গ্রিডকে পঙ্গু করে তোলে। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতা ফল আউট করে ম্যাডুরোকে তার বিশ্বস্ত কমান্ডারদের সঙ্গে বিচ্ছিন্ন করে। এটাই ছিল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে শ্রেষ্ঠ ও গোপন বিশেষ অভিযান ইউনিট ডেল্টা ফোর্সের আগমনের সংকেত। সিআইএ এই মুহূর্তের জন্য মাসব্যাপী মানব প্রতিরক্ষার মাধ্যমে ট্র্যাকার স্থাপন এবং একটি গোপন মার্কিন ফ্যাসিলিটিতে ম্যাডুরো এর নিরাপদ কক্ষের সঠিক নকল তৈরি করে পূর্ণাঙ্গ অনুশীলন সম্পন্ন করেছিল। 150টি বিমান, যার মধ্যে ছিল A-18 গ্রাউলারস, আকাশে বিরক্তিকর শব্দ ও ইলেকট্রনিক গোলমাল সৃষ্টি করে বিশেষায়িত মে-60 ব্ল্যাক হ্যাউক হেলিকপ্টারগুলি 160তম বিশেষ অভিযানের বিমানদল থেকে ছাদ স্তরে উড়ে শহরের ভূখণ্ড ব্যবহার করে রাডার এড়িয়ে চলে। ডেল্টা ফোর্স অপারেটররা ফরচুনা কমপ্লেক্সের বিশাল চত্বরের ভিতরে বিশেষ ব্যবহারের ব্রিচিং চার্জ ও ফ্ল্যাশ গ্রেনেড দিয়ে প্রবেশ করল। ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রতিরোধ ছিল প্রবল কিন্তু সংক্ষিপ্ত, কারণ অপারেটররা যে গতি ও সঠিকতার সাথে কাজ করেছে, প্রতিরোধকারীরা তা মোকাবেলা করতে পারেনি। কয়েক মিনিটের মধ্যে নিকোলাস ম্যাডুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে নিরাপদে উদ্ধার করা হল। তাদের দ্রুত MV-22 ওসপ্রেই হেলিকপ্টারে স্থানান্তর করা হয়, যারা তাদের টিল্টরোটর ক্ষমতা ব্যবহার করে দলকে সরাসরি ক্যারিবিয়ানে একটি সুরক্ষিত ভাসমান স্টেজিং বেস নিরাপদে নিয়ে যায়। এই একক উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযান কার্যকরভাবে শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ শেষ করে এবং দক্ষিণ আমেরিকার ভূরাজনৈতিক মানচিত্র একরাতেই পরিবর্তিত করে। তবে একটি ছোট রাষ্ট্র কিভাবে এত ব্যাপক প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে মোকাবিলা করে? ভেনেজুয়েলার কৌশল দীর্ঘস্থায়ী প্রতিরোধ ও অসম্মিত যুদ্ধের ধারণায় নিহিত। তারা স্বীকার করেছে যে তারা মার্কিন নৌবাহিনী ও বায়ুসেনার বিরুদ্ধে রীতিনীতিমতো যুদ্ধ জিততে পারবে না। তাই শাসন ব্যবস্থা প্রতিবেদন অনুযায়ী 4-5 মিলিয়নের বেশি লোকের মিলিশিয়া সংগঠিত করেছে। এরা পেশাদার সৈনিক নয়, বরং একটি বিস্তৃত ঘন জঙ্গল অঞ্চলের ভূগোল এবং শহুরে ঝুপড়ি সম্প্রদায়ের অন্তরঙ্গ জ্ঞানের উপর নির্ভরশীল বিশ্বস্ত অনুগত এবং স্বেচ্ছাসেবকদের একটি নেটওয়ার্ক পার্টিজান অভিযান পরিচালনা করে থাকে। ভেনেজুয়েলার সামরিক বাহিনী মোবাইল রুশনির্মিত ইগলেসিয়াস মান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে স্তরবদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এই কাঁধে বহনযোগ্য মিসাইলগুলি শনাক্ত করা কঠিন এবং বেসামরিক এলাকায় লুকানো যায়। নিম্নগামী হেলিকপ্টার এবং ড্রোনগুলির জন্য এই অস্ত্রসমূহ সবসময় হুমকি স্বরূপ। তারা দ্রুত নৌকা, বেসামরিক জাহাজ এবং চোরাচালান নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে নজরদারি এড়িয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কর্ডিনাল কৌশল গ্রহণ করে। তাদের মূল লক্ষ্য বিদেশি বাহিনীর জন্য দেশকে পরিচালনাযোগ্য করা অসম্ভব করে তোলা, ধ্বংসাত্মক কর্মসূচি, আইডি আক্রমণ এবং শহুরে বিশৃঙ্খলার মাধ্যমে, যা যুক্তরাষ্ট্রকে দীর্ঘ এবং ব্যয়বহুল দখলের দিকে টেনে নিয়ে যাওয়ার প্রত্যাশা করে। অধিকন্তু আন্তর্জাতিক মিত্রদের ভূমিকা এই রেজিমের বেঁচে থাকার কৌশলে অত্যন্ত গুরুত্ব বহন করে। রাশিয়া লংরেঞ্জ শাহিদ এবং জরিন ড্রোন সরবরাহ করেছে, যা গোপন অবস্থান থেকে উৎক্ষেপণ করা যায় এবং পুজের্তো রিকোর যুক্তরাষ্ট্রের লজিস্টিক্যাল কেন্দ্র বা সমুদ্রের কমান্ড সেন্টারগুলিতে নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম। এই হাইব্রিড প্রতিরক্ষা প্রচলিত সামরিক সরঞ্জামের সাথে স্থানীয় মিলিশিয়া নেটওয়ার্ক এবং বিদেশি সাপ্লাই করা অ্যাসিমেট্রিক প্রযুক্তির সংমিশ্রণ, যুক্তরাষ্ট্রের অগ্রগতি ধীর করতে, সর্বাধিক ক্ষয়ক্ষতি হানতে এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পিছু হটাতে বাধ্য করার উদ্দেশ্যে গঠিত। দক্ষিণ ক্যারিবিয়ানের এই সংঘর্ষ শুধুমাত্র আঞ্চলিক দ্বন্দ্ব নয়, এটি একটি বৈশ্বিক কৌশলগত অগ্রাধিকারবোধের সংঘর্ষ,
যা আগামী দশকগুলিতে প্রভাব ফেলে যাবে। যুক্তরাষ্ট্রের জন্য এই অভিযান শুধুমাত্র মাদকদ্রব্য নিবারণের বিষয় নয়, এটি এমন একটি উদ্যোগ যার মাধ্যমে তারা অস্থিতিশীলতা ফান্ডিংকারী মাদক নেটওয়ার্কসমূহকে ধ্বংস করতে চায়, রাশিয়া ও চীনের প্রবেশাধিকার মোকাবিলায় মনোরো ডকট্রিন পুনর্বহাল করতে চায় এবং প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্বের মাধ্যমে কর্তৃত্ব পরিবর্তন সক্ষমতা প্রদর্শন করতে চায়। শুধু তাই নয়, ভেনিজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের উপর কর্তৃত্ব স্থাপন করাই মূল উদ্দেশ্য। মাদুরো শাসন ব্যবস্থা ও তাদের সমর্থকদের চোখে এটি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বেঁচে থাকার একটি সংগ্রাম। তারা সংখ্যাগরিষ্ঠতা মোতায়েন, অতিরিক্ত আঞ্চলিক শক্তি সমর্থন এবং এই প্রত্যাশার উপর নির্ভর করে যে সংঘর্ষের বেশিলতা শেষ পর্যন্ত আমেরিকান জনগণের জন্য সহ্য করা অসম্ভব হয়ে উঠবে। মাদুরোর গ্রেফতার একটি মূল বাঁক চিহ্নিত করে, কিন্তু এটি অঞ্চলের জন্য একটি অজানার নতুন অধ্যায়ও উন্মুক্ত করে। অপারেশন সাধারণ স্পিয়ারের ধোঁয়া ছাড়িয়ে বিশ্ব এই নতুন হস্তক্ষেপ যুগের ফলাফল মোকাবিলার সামনে এসে দাঁড়িয়েছে। সামনের ঘাঁটিগুলি পুনরায় সক্রিয় হয়েছে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে এবং পশ্চিম গোলার্ধের জঙ্গি নীতিমালা মৌলিকভাবে পুনর্লিখিত হয়েছে। দক্ষিণ ক্যারিবিয়ান এলাকা নতুন উচ্চ পরিমাণের বৈশ্বিক সংঘাতের সম্মুখভাগে পরিণত হয়েছে। ঘুমন্ত দৈত্য প্রকৃতিই জাগ্রত হয়েছে এবং আমেরিকা মহাদেশের ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপট আর কখনো আগের মতো থাকবে না। আর বাকিটা ইতিহাস। আপনার কি মনে হয় আমেরিকা কেন ভেনিজুয়েলা আক্রমণ করেছে? কেনই বা মনেরোকে বন্দী করেছে? সামনে কি ধরনের বিপর্যয় আসতে পারে? আর বাকিটা ইতিহাস। আপনার কি মনে হয় আমেরিকা কেন ভেনিজুয়েলা আক্রমণ করেছে? কেনই বা মনেরোকে বন্দী করেছে? সামনে কি